রথ তো চলে, জগন্নাথের রথ, জগন্নাথের রথ, জগন্নাথের রথ। প্রথমে কার রথ যায়? কেন যায়? কেন যায়? গুরুদত্ত আর দাদা আর তাই যদি হবে তাহলে তো বলরামের পরেই জগন্নাথ দেবের রথ যাওয়ার কথা না। তোমরা তো বললে গুরুদত্ত বড়, বয়সে বড়, তাহলে তো সুভদ্রা ছোট। বলরামের পরে তো জগন্নাথ, তারপরে সুভদ্রা যাওয়ার কথা, তা তো যায় না। কেন যায়? আমি তোমাদের যুক্তি ধরেই চলছি, আমাকে বোঝাও একটু। তাহলে তোমরা বললে বড়, আমি মানলাম একদম অবশ্যই বড়, বার্থ সার্টিফিকেট ধরলে পরে বলরাম বড়। চলো, বলরাম যদি বড় হয়, বড় হিসেবে যদি প্রথমে রথ যায়, তাহলে তারপরে জগন্নাথের রথ যাওয়ার কথা। কিন্তু সেটা যায় না, সুভদ্রার রথ যায়। কেন যায়? ভালো করে শোনো, চমৎকার কথা আছে। খালি গুরুতত্ত্ব নয়, এখানেও লীলা রয়েছে। কি লীলা আছে বলবো না অন্য কোনো লীলা বলবো? ফ্রেন্ডস বলো আরো জোরে, সবাই কোনো হাত তুলে মন দিয়ে শোনো। খুব সুন্দর চমৎকার তত্ত্ব আছে। এর সঙ্গে সঙ্গে আরো হয়তো অনেক নতুন নতুন কিছু জগন্নাথদের বের করে দিতে পারে মুখ থেকে। এই কারণে সবাই চুপচাপ শান্ত হয়ে শোনো। কথা বললে মন এদিক ওদিক হলে পরে কোনটা যে বাদ চলে যাবে জানি না। ঠিক আছে? ভগবান দ্বারকায় এসছেন, মথুরায় এসছেন, কংস বধ করেছেন। কংস বধ করে যখন ফিরে যাবেন, তখন মথুরাবাসী বাকি সবাই, উগ্রসেনাদি সবাই বলছেন যে কৃষ্ণ তুমি যদি এখনই চলে যাও, তাহলে অস্থি প্রাপ্তি, এই যে অত্যাচার আরম্ভ করেছে, তাদের অত্যাচারে এই মথুরাবাসী সবাই মারা যাবে। আর তাদের সঙ্গে তাদের পিতা উগ্রসেন আছেন, জরাসন্ধ আছেন, উগ্রসেন নয় জরাসন্ধ আছেন। তার পথ থেকে আমরা কেউ বাঁচতে পারবো। এক কাজ করো, আর কিছুদিন তুমি এখানে থেকে। ভালো কথা। যখন বলেছেন কিছুদিন থেকে যাও, আজকে কৃষ্ণ নন্দ মহারাজকে বলেছেন বাবা তুমি ফিরে যাও, আমি দুদিন পরে আমি আসছি। দুদিনটা কিন্তু একদম কমন ব্যাপার গোবিন্দের জীবনে। সবাইকে খালি দুদিন বলে বলে কাটিয়ে দেয়। বলছে তুমি যাও, আমি দুদিন পরে আমি আসছি। নন্দ মহারাজ বলছে কানাই তুই কি আমাকে এই দিনটা দেখবার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিলি? এর থেকে তো মনে হয় যেই দিন তুই গিরি গোবর্ধন উঁচু করে ধরেছিলি, সেই দিন মনে হয় গিরি গোবর্ধনের তলায় যদি আমরা সবাই চাপা পড়ে মরে যেতাম, তাহলেও মনে হয় ভালো। তুই কি করে ভাবলি যে আমি তোকে ছেড়ে আমি একা ফিরে যাব? আমি ফিরে গিয়ে তোর মাকে কি বলবো, তোর সখাদের কি বলবো, ব্রজবাসীদের আমি কি সংবাদ দেব? তাই অনেক করে বুঝিয়েছেন বাবা দেখো এখানে এমন এমন ঘটনা ঘটেছে, তুমি ফিরে যাও, আমি দুদিনের মধ্যেই আমি ফিরছি বলে কি করেছেন, নিজের ধরা চূড়া আদি একটা পোটলার মধ্যে, একটা কাপড়ের মধ্যে ভরে বাবার হাতে দিয়ে দিয়েছে। বাবা ফিরেছেন। বাবা ফিরে যখনই যশোদা মায়ের কাছে যখনই গেছেন, আর গিয়ে যখনই সংবাদ দিয়েছেন যে কানাই ফেরেনি, আমি একা এসছি, মা যশোদা তখন মানতে চাননি। মা যশোদা বলছে বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো, কানাই নিশ্চয়ই আসবার পথে সখাদের সঙ্গে দেখা হয়েছে আর সখাদের সঙ্গে খেলতে লেগে গেছে। অনেক করে যখন বুঝিয়েছে যে সত্য বলছি শোনো, কানাই বলেছে বাবা তুমি যাও, দুদিন পরে আমি আসি। মা যশোদার এত খেদ হয়েছে, মা যশোদা নন্দ মহারাজকে বলছে তুমি এই কাজটি কি করে করতে পারো? এর থেকে তো মনে হয় রামচন্দ্রের পিতা অনেক ভালো ছিল। যখনই রামচন্দ্র বনবাস গমন করেছে, দশরথ প্রাণ ত্যাগ করে দিয়েছে, আর তুমি কানাইকে ছেড়ে কি করে তুমি ফিরে আসো? এর থেকে তো মরে যাওয়া অনেক ভালো ছিল। নন্দ মহারাজ বলছে শোনো, চাইলেই তো মরা যায় না। কেন মরা যায় না? আমি দেহত্যাগ করে দিতে পারি, কোনো আপত্তি নাই, কিন্তু কানাই যখন ফিরে আসবে, যখন দেখবে তার বাবা নাই, তখন যে কানাইয়ের কত কষ্ট হবে।
তখন কি হবে? এ কারণে আমি চাইলেও আমি প্রাণ ত্যাগ করতে পারি। মা যশোদাকে অনেক করে বুঝিয়েছেন, সখারা জানতে পেরেছেন যে কানাই আসেনি, কানাই ফেরেনি। এদিকে কানাই কোথায়? কানাইকে পাঠানো হয়েছে গুরুকুলে, শান্তিপুনি মুনির আশ্রম। বেদ বিদ্যা অধ্যয়ন করেছে, অধ্যয়ন করে যখন ফিরে এসছে, আজকে রাজবাড়ির অট্টালিকার উপরে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে যমুনা আগে যেমন স্বাভাবিক একটা নদী ছিল, এখন যেন মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে, জলরাশি যেন অনেক বেড়ে গেছে। কি ব্যাপার? মনে মনে চিন্তন করছে, হতে পারে আমার বিরহে আমার পিতা মাতা সখা সখী গোপীরা ব্রজবাসীরা এত ক্রন্দন করেছে, তাদের ক্রন্দন বাড়িতে আজকে যমুনার জলের মাত্রা পর্যন্ত বেড়ে গেছে। তাহলে কি করা যায়? তাহলে সংবাদ পাঠাতে হবে। আমি তো যেতে পারবো না, আমি গেলে কি হবে? যদি জরাসন্ধ জানতে পারে আমার সঙ্গে ব্রজভূমির কোনো সম্পর্ক আছে, তাহলে জরাসন্ধ ব্রজভূমির ক্ষতি করবে, সেদিকে ছুটে যাবে, তাহলে যাওয়া যাবে না। আর আমি গেলে পরেও তো বেশি দিন থাকতে পারবো না, আমি মথুরায় নাই এই সংবাদ পেলে পরে জরাসন্ধ এদিকে আক্রমণ করবে। তাহলে কি করা যায়? মনে মনে চিন্তা করলেন, তাহলে সংবাদ পাঠাতে হবে কারোর মাধ্যমে। কাকে পাঠাবো? চিন্তা করে যখনই ঘুরে দাঁড়িয়েছেন, আর ঘুরে দাঁড়াতেই পিছনে দেখছেন তার কে দাঁড়িয়েছিল? উদ্ধব দাঁড়িয়ে আছে। উদ্ধবকে দেখা মাত্রই একটাই শব্দ বলেছেন, গচ্ছ গচ্ছ গচ্ছ, যাও যাও যাও। উদ্ধব বলছে, যাব তো কোথায় যাব সেটা তো বলুন, কার্য কি সেটা তো বলুন। কিছুই যদি না বলেন তো যাব কোথায়, কার্য কি করব? তখন প্রাণ গোবিন্দ বলছে, উদ্ধব তাড়াতাড়ি যাও, ব্রজভূমিতে যাও, আমার সংবাদ নিয়ে যাও, ব্রজবাসীকে আমার সংবাদ দাও গিয়ে। উদ্ধব বলছে, শুনুন ব্রজবাসী, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা ততদিক নাই, আমি বৃহস্পতির শিষ্য, আর আমি গিয়ে যদি বোঝাই তারা কি বুঝতে পারবে? আমার এত পাণ্ডিত্য, আমি বোঝালেই তারা বুঝতে পারবে না। তাহলে কি করা যায়? তার থেকে খুব ভালো হয় আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি, সেই পত্র নিয়ে যাও, আর পত্র নিয়ে গিয়ে তুমি পড়ে পড়ে শুনিয়ে নিও। বলে বেশ ভালো। পত্র লিখে দিয়েছেন, এদিকে উদ্ধব চলেছেন। আর এদিকে ব্রজভূমির কি অবস্থা? গাভীরা কেউ মুখে কোনো আহার আর তুলছে, আহারের পাত্র রয়েছে সামনে, কিন্তু তারা সবাই তার পাশেই পড়ে রয়েছে, কিন্তু আহার গ্রহণ করছেন। গোপীরা পাগলিনী প্রায়, পাগলের মতন প্রলাপ বকছে। সখারা কি করে? সখারা রাস্তার দুধারে সারি দিয়ে বসে যায়, আর রাস্তাকে খুব সুন্দর করে ফুল দিয়ে নিত্য নিত্য সাজায়। সকাল হলেই সাজায়, আর সন্ধ্যা হলেই বাড়িতে ফিরে গিয়ে মাদেরকে বলে, মা জানো কানাই আজকেও আসেনি। মায়েরা কি বলে? আজকে আসেনি, কালকে নিশ্চয়ই আসে। আজকের হয়তো দিনটা ভালো ছিল না, তাই কানাই আসেনি, কালকে নিশ্চয়ই আসবে। এভাবে একে একে বছরের পর বছর কেটে যায়, কিন্তু তাদের উদ্যম কিন্তু নষ্ট হয়। রোজ সকাল হলে গিয়ে পথকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখে, অপেক্ষা একটাই, আজ না হোক কাল নিশ্চয়ই আসবে, কাল নিশ্চয়ই আসবে। আজকে বেশ যখন চিন্তা করছে, কানাই যখন এখনো আসছে না, চল আমরাই রথ নিয়ে যাই, আর আমরা গিয়ে কানাইকে ফিরিয়ে আনি। সবাই যখন পথ চলতে আরম্ভ করেছে, মধুমঙ্গল গাছের উপরে বসে রয়েছে। এই মধুমঙ্গল, তুই যাবি না? বলে আমি পরে যাব। যা তোরা যা। যখনই চলতে আরম্ভ করেছে, হঠাৎ করে তাকিয়ে দেখে দূরের থেকে একটা রথ আসছে ব্রজভূমির। মনের মধ্যে আনন্দ ঢেউ খেলে গেছে, কেন? নিশ্চয়ই কানাই আসছে। আর দূর থেকে দেখলে মনে হচ্ছে কানাই বসে আছে। ছুটতে আরম্ভ করেছে। মধুমঙ্গলকে যখন হাঁক দিয়েছিল তখন আসতে চায়নি, আজকে যখনই দেখছে কানাই আসছে, মধুমঙ্গল আজকে ছুটতে আরম্ভ করেছে। সখারা তাড়াতাড়ি যখনই রথের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে ওমা
আমরা যে ভেবেছিলাম আমাদের সখা এসছে, এ যে আমাদের সখা নয়। কেন? উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো, একই গোত্রীয় তো, একই বংশের তো। দেখো না, একই বংশের হলে ভাইয়ে ভাইয়ে মুখের মিল থাকে। হ্যাঁ, এখন উদ্ধবকে যখনই দেখেছে কানাই নয়, উদ্ধব পরিচয় দিয়েছে, জিজ্ঞাসা করেছে নন্দ মহারাজের বাড়ি কোন রাস্তায়। তখন এই সখারা একটা জলের নালা দেখিয়ে বলে দিয়েছে, এই নালা ধরে ধরে চলে যান, আপনি নন্দ মহারাজের বাড়িতে পৌঁছে যান। উদ্ধব জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে জলের ধারা বেয়ে আসছে, এ নদীর নাম কি? সখারা বলছে, এ নদীর কোনো নাম নেই, আর এটা কোনো নদী নয়। তাহলে বলে, কানাইকে হারিয়ে আমার মা যশোদা এত ক্রন্দন করেছেন, সেই ক্রন্দন বাড়ি আজকে নদীর মতন যেন ধারা দিয়ে বয়ে চলেছে। উদ্ধব এসেছিল বোঝাবার জন্য পাণ্ডিত্য নিয়ে, তার পাণ্ডিত্য যেন কোথাও একটা থমকে দাঁড়িয়ে। বিরহে এতটা পর্যন্ত ক্রন্দন করা সম্ভব? আজকে সেই পথ ধরে আজকে গিয়েছে নন্দ মহারাজের বাড়িতে, যেতেই নন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পরিচয় দিয়েছে। নন্দ মহারাজ তো চিনতেন, প্রণাম করেছে। আর প্রণাম করে যখনই বার্তালাপ চলছে, ঘরের ভেতর থেকে মা যশোদা শুনতে পেরে হাঁক দিয়েছে, কে এলো? আমার কানাই এলো নাকি? তাড়াতাড়ি করে যখন বাইরে বেরিয়ে এসছে, উদ্ধব প্রণাম করেছে, পরিচয় দিয়েছে, মা আমি কানাই নই, আমি উদ্ধব, আমি কৃষ্ণের সংবাদ নিয়ে এসেছি। মা যশোদা হাসতে লেগেছে। পাগলিনী প্রায়, প্রলাপ বকে, ক্রন্দন করে। আজকে বলছে, দেখো দেখো আমার ছেলে কত বড় হয়ে গেছে, নিজে আসেনি, সংবাদ পাঠিয়েছে। জানো, ছোটবেলায় যখন ক্রন্দন করত, ভয় পেয়ে উঠে বসে পড়তো, আমি কিন্তু দাসী পাঠাতাম না, আমি নিজে যেতাম দেখবার জন্য। আর দেখো আমার কানাই কত বড় হয়ে গেছে, আজকে নিজে না এসে সংবাদ পাঠিয়েছে। যখনই জিজ্ঞাসা করেছে, কি নাম বললে তোমার? নন্দ মহারাজ বলছে, একটু জোরে বলো। কেন? বলে, কৃষ্ণের বিরহে বিরহে চোখেও কম দেখে, কানেও কম শুনে, জোরে বলো। উদ্ধব যখনই একটু উচ্চ স্বরে বলতে লেগেছে, আমি উদ্ধব, মা যশোদা তাড়াতাড়ি করে থামিয়ে দিয়ে বলছে, আস্তে বলো, আস্তে বলো। এইমাত্র আমি এই কানাইকে এইমাত্র আমি ঘুম পাড়িয়ে এসেছি, উঠে যাবে যে। দেখো কেমন ভাবের অবস্থা নয়। এইমাত্র চিন্তা করেছিল কানাই এসছে, আবার এখনই বলছে উদ্ধবকে এই তো ঘুম পাড়িয়ে রেখে এসছি। নন্দ মহারাজ বলছে, এ তো তুমি কিছুই দেখোনি, বিরহ দেখতে চাও? কানাইয়ের বিরহ চলো। নিয়ে চলেছেন আজকে কুঞ্জবনের দিকে, গোপীদের দেখাবার জন্য, সখাদের দেখাবার জন্য। যাওয়ার সময় গোশালা পড়েছে, বলছে, আসো আসো একটু গোশালাটাও ঘুরে দেখে যাও। দেখছে গাভী মায়েরা সবাই আহার পাত্রের সামনে শুয়ে রয়েছে, কিন্তু কেউ আহার গ্রহণ করছে। নিয়ে গেছেন কুঞ্জবনের পথে। যখনই কুঞ্জবনের প্রায় কাছাকাছি, এক গোপী আরেক গোপীকে বলছে, ওই দেখ ওই দেখ, এক কালো ভ্রমর বসেছে। ভ্রমর, তুমি আমাদের কাছে এসো না, তোমার মাথায় যে দেখছি ফুলের রেণু লেগে আছে, আচ্ছা আচ্ছা হতে পারে তুমি দ্বারকা থেকে আসছো। আর দ্বারকায় ওই যে কত ললনা আমাদের প্রাণ গোবিন্দকে কত মালা পরিয়েছে, হয়তো তুমি সেই মালার উপরে গিয়ে বসেছিলে, আর সেই পরাগ, সেই রেণু হয়তো তোমার মাথার উপরে লেগে গেছে। যাও যাও, তুমি চলে যাও। উদ্ধব চিন্তা করছে, আমাকে তো তাড়িয়ে দিচ্ছে না। কেন? উদ্ধবের গায়ের বর্ণ কালো, আর ভ্রমরও কালো। হ্যাঁ, আর ভ্রমর যে গুনগুন করছে, গোপীরা বলছে, ভ্রমর শোনো, আমাদের কাছে প্রাণ গোবিন্দের এত গুণাগুণ কীর্তন করতে হবে না, আমরা জানি গোবিন্দ কেমন। মানে যেন উদ্ধবকে মানা করছে যে, উদ্ধব আমাদের কাছে এসে আর গোবিন্দের গুণাগুণ কীর্তন করতে হবে না, সংবাদ দিতে হবে, আমরা চিনি গোবিন্দ কেমন। উদ্ধব আবারও ধাক্কা খেলেন, বোঝাবো তো বোঝাবো কাকে, আর কোন ভাষায় আমি বোঝাবো? বুঝতে পারলেন, এদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব। ভক্তি রাজ্যে জ্ঞান কোনো কাজ দেয় না। যেখানে ভক্তি আছে সেখানে জ্ঞানের কোনো কাজ নাই। উদ্ধব
নন্দ মহারাজকে আর মাতা যশোদাকে বললেন, আমি ফিরছি, আমি দুদিনের মধ্যেই আমি গোবিন্দকে, কৃষ্ণকে আমি পাঠিয়ে দেব। উদ্ধব চলে গেলেন। দেখতে দেখতে 100টা বছর পার হয়ে গেছে। সখারা কি করে? সখারা এখনো পথ সাজাতে ভোলেনি, গোপীরা এখনো কুঞ্জ সাজাতে ভোলেনি। প্রত্যহ সূর্য উঠলে পরে নিত্য নিত্য করে নতুন উদ্যমে আরম্ভ করে। এমন নয় আমরা যেমন করি না, 1 মাস নাম করলাম, যদি মনে হয় যে ঠাকুর আমাকে একটা গাড়ি বাড়ি দিল না, তো নামের মালা ছেড়ে দিলাম। গোপীরা এরকম নয়, ভালোবাসা এটা নয়। ভালোবাসা কেমন গোপীদের দেখো, 100 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু কুঞ্জ সাজাতে ভুলেনি। সখারা পথ সাজাতে ভুলেনি, নিত্য নিত্য পথ সাজায়, নতুন নতুন উদ্যমে আবার নতুন করে আরম্ভ করে। আজকে নিশ্চয়ই কানাই আসবে, এই আশা নিয়ে অপেক্ষা করে বসে। 100 বছর যখন পার হয়ে গেছে, এক সময় সূর্য গ্রহণ লেগেছে। আর সূর্য গ্রহণ হলে পরে বিধান আছে, গ্রহণের পরে স্নান করে পবিত্র হতে হয়। এদিকে ভালো করে শোনো, সবাই চলেছেন সমন্ত পঞ্চকে স্নান করে পবিত্র হবার জন্য। দ্বারকা থেকে চলেছেন সমন্ত পঞ্চকে স্নান করবার জন্য দ্বারকাবাসীরা, আর ব্রজভূমি থেকে ব্রজবাসীরা চলেছেন সমন্ত পঞ্চকে স্নান করবার জন্য। এসছেন সবাই, স্নান হয়েছে, কিন্তু একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি। স্নান করে যখনই গোবিন্দ আবার রথে চড়ে বসেছেন, দূর থেকে গোপীরা সখারা সবাই দেখে নিয়েছেন গোবিন্দ রথের উপরে বসে আছে। ছুটতে ছুটতে আজকে গোবিন্দের রথের কাছে এসে উপস্থিত। হ্যাঁ রে কানাই, তুই যে বলেছিলি 2 দিনের মধ্যে তুই ফিরছিস, পিতানন্দ মহারাজ যে আমাদেরকে সংবাদ দিয়েছিল 2 দিনের মধ্যে ফিরছিস, ভাই তুই তো এখনো পর্যন্ত ফিরলি না। সখারাও বলতে আরম্ভ করেছে, সখীরাও বলতে আরম্ভ করেছে, ব্রজবাসীগণ বলতে আরম্ভ করেছে, চল চল, আজ বহুদিন হয়ে গেছে, আজকে তোকে আমরা এই ব্রজভূমিতে আবার ফিরিয়ে নিয়ে যাবো, চল। বলে কি করেছেন? রথের রশি ধরে টানতে আরম্ভ করেছে। এই প্রথম রথ চলে। এর আগে অনেক রথ চলেছিল, কিন্তু সেই রথ আর এই রথ এক নয়। এই যে ভক্তির রজ্জুতে গোপীরা, ব্রজবাসীরা, সখারা তারা যে রথ টেনেছিল, সেটা হলো এই প্রথম রথ। আজকে টানতে আরম্ভ করলেন। দাদা বলরাম দেখলেন না, মুশকিল হয়ে যাবে, বড় অঘটন ঘটে যাবে। অনেক কষ্টে ব্রজবাসীদেরকে শান্ত করলেন। বাবা মাকে বললেন, আপনারা ফিরে যান, আমি 2 দিনের মধ্যে কানাইকে নিয়ে আসছি। অনেক কষ্টে, অনেক সান্ত্বনা দিয়ে ব্রজবাসীদেরকে আবার ফিরিয়ে ব্রজভূমিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এদিকে আবার 2 দিন বলে আবার কিন্তু গোবিন্দ বেমালুম সব ভুলেই গেছেন। ভুলে যাননি, চিন্তা করছেন আমি ব্রজভূমিতে গেলে পরে জরাসন্ধ আক্রমণ করে বসবে, আর ওই ব্রজবাসীরা জরাসন্ধের সঙ্গে পেরে সম্পর্ক জানতে পারলেই আক্রমণ হবে। এদিকে গোবিন্দের মনের মধ্যে তো সখারা, গোপীরা, ব্রজবাসীরা, পিতা মাতা সর্বক্ষণ অবস্থান করছেন, সব সময় গোবিন্দের চিন্তনের মধ্যে রয়েছে। একদিন হঠাৎ করে সকাল হয়েছে, আর ভোর হতেই গোবিন্দ হঠাৎ করে ঘুম থেকে বলতে বলতে উঠে বসেছেন। কোথায় সেই ব্রজভূমি, কোথায় আমার সেই সখারা, কোথায় সখীরা, বলতে বলতে ভাব বিহ্বল হয়ে পালঙ্ক থেকে পড়ে গেছে, আর পড়ে মূর্ছিত হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে। সব রানীরা ছুটে এসছেন, সবাই হাঁক ডাক করছেন, কেউ মুখের মধ্যে জলের ছিটা দিচ্ছেন, কিন্তু দ্বারকাধীশ উঠে আর বসছেন। ঠিক সেই সময় আবার সেই দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে। বলছে কি হয়েছে? বলছে অচৈতন্য হয়ে পড়ে গেছেন দ্বারকাধীশ, অনেক হাঁক ডাক করছি কিন্তু তিনি যে উঠছেন না। দেবর্ষি নারদ দেখে বলছে, আচ্ছা আচ্ছা, চিন্তা করবেন না, এক কাজ করুন, সবাই ব্রজভূমির এই সখাদের নামে জয়ধ্বনি দিন, রাধারানী নামে জয়ধ্বনি দিন, দেখবেন আমার প্রাণ গোবিন্দ উঠে বসবে। প্রেম সে বলো। আরে গোবিন্দকে উঠে বসাতে হবে, এতটুকু ধ্বনি দিলে হবে? গোবিন্দ এতটুকু ধ্বনিতে উঠবে? সবাই মিলে দোনো হাত তুলে প্রেম সে বলো। দাদা বলরাম এসে দাঁড়িয়ে গেছে, সাবধান, দাদা রয়েছে এখন এখানে।
দাদা বলরাম বলছে খবরদার নয়, কেউ ধ্বনি দেবে না। কেন? ধ্বনি দিলে যদি আমার ভাই উঠে বসে, আর উঠলে পরেই কিন্তু বৃন্দাবন যাওয়ার জন্য ছুটবে। তাহলে বলে এই অচৈতন্য অবস্থা থেকে সম্বিত ফিরাতে গেলে ধ্বনি দিতেই হবে, আর ধ্বনি দিলে আমার ভাই ছুটবে বৃন্দাবনের দিকে। তাহলে কি করা যায়? বলে তাহলে এক কাজ করো, তার জন্য একটা রথের ব্যবস্থা করো। উঠলেই তো বলবে বৃন্দাবন নিয়ে চলো, ব্রজভূমিতে নিয়ে চলো, রথের ব্যবস্থা করো। রথের জন্য বলা হয়েছে, রথ প্রস্তুত হচ্ছে। আর এদিকে ঠিক সেই সময় উদ্ধব এসে দাঁড়িয়েছে। উদ্ধব বলছে কোথায় পাঠানো হবে দ্বারকাধীশকে? বলে কেন, ব্রজভূমিতে? বলে না না, ব্রজভূমিতে পাঠানো যাবে না। কেন? ব্রজভূমি এখন শ্মশানে পরিণত হয়েছে। শ্মশান কেন? বলে সেখানে গেলে পরে কেবলমাত্র ক্রন্দন ধ্বনি শোনা যায়, আর কিছু শোনা যায় না। দ্বারকাধীশের বিরহে সবাই কেবলমাত্র ক্রন্দন করে, আর ক্রন্দন ধ্বনি কোথায় শোনা যায়? বলে একমাত্র শ্মশানে গেলেই খালি কান্না আর কান্না, আর কিছু শোনা যায় না। ব্রজভূমি এখন শ্মশানে পরিণত হয়েছে। তাহলে কি করা যায়? দ্বারকাধীশ উঠলে যে ব্রজভূমি তো অবশ্যই যাবে। তাহলে এক কাজ করো, কেউ যাও, আগে গিয়ে সেখানে সংবাদ দাও দ্বারকাধীশ আসছে, সবাই শান্ত হয়ে যাবে, ধীর হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তারপরে দ্বারকাধীশকে নিয়ে যাবে। দাদা বলরাম বলছে এক কাজ করুন উদ্ধবজি, আপনি তো গিয়েছিলেন, দেখুন আমি সমন্ত পঞ্চকে যখন সবাই এসছিল, তা আমি বাবাকে বলেছিলাম বাবা আপনারা ফিরে যান, দুদিনের মধ্যে আমি ভাইকে নিয়ে আসছি, কিন্তু আমি যে নিয়ে যাইনি, আমি মুখ দেখাবো কি করে? এক কাজ করুন, আপনি পথঘাট সব চেনেন, আগে একবার গিয়ে ভ্রমণ করে এসছেন, আপনি যান। বলে না না না, ওটি হবে না। কেন? বলে আমারও একই অবস্থা, আমিও যখন গিয়েছিলাম অনেক কষ্টে সবাইকে সান্ত্বনা দিয়ে দুদিনের কথা বলে আমিও এসেছি, আমি যেতে পারি। তাহলে সুভদ্রা উঠে দাঁড়িয়েছে। সুভদ্রা বলছে বেশ, তোমাদের যেতে হবে না, আমিই যাব। দেখো না বাড়ির ছোটগুলো, হ্যাঁ একটু ডান পিটে হয়, হ্যাঁ কিছু বোঝা নেই, দরকার নেই বোঝার, আর উঠলো, চললো। সুভদ্রা উঠে বলছে থাক থাক, তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে সবাইকে বোঝাবো দাদা আসছে, সবাই চুপ করো, কান্নাকাটি কেউ করবে না। এখন যখনই সুভদ্রা উঠে দাঁড়িয়েছে, কারণ সুভদ্রাকে দাদা বলরাম বুঝাই, তুই ছোট্ট, তুই গিয়ে কি করবি, আর তুই একা গিয়েই বা কি করবি? আচ্ছা ঠিক আছে, তুই যখন যাবি ঠিক করেছিস, তোর সঙ্গে আমিও যাই, চল। দুটো রথ আরো আনা হলো, আর দুটো রথে দুই ভাই বোন উঠে চললো ব্রজভূমির দিকে। এদিকে দাদা আজকে চললেন সুভদ্রাকে সঙ্গে নিয়ে, আর বোঝাবেন কে? বলে সুভদ্রা চটপটে, সুভদ্রা সম্পূর্ণ ভালো করে বোঝাতে পারবে না। কেন? বলে কি বলতে কি বলে বসবে, তাদের বিরহের জ্বালা যদি আরো বেড়ে যায় তখন কি হবে? উদ্ধবজি বলছেন শোনো, আমি গিয়ে বোঝাতে পারিনি, আমি বৃহস্পতির শিষ্য ভেবেছিলাম আমি তাদেরকে গিয়ে বোঝাবো, আর আমি গিয়ে যেখানে বুঝাতে পারিনি, সুভদ্রা কি করে বোঝাবে? তাহলে কি করা যায়? বলে না, তাহলে তোমাকেই যেতে হবে আগে, তোমাকে গিয়ে আগে বোঝাতে হবে যে দ্বারকাধীশ আসছে। তখন কি করলেন? দাদা বলরামের রথ আগে চলতে আরম্ভ হলো, আর পেছনে পেছনে বোন সুভদ্রার রথ গড়িয়েছে। বেশ, দেখো ওরা চলে গেছে ব্রজভূমির দিকে, এইবার ধ্বনি দাও আর দ্বারকাধীশকে জাগাও। যখন বলরামের রথ চলে গেছে, সুভদ্রা মহারানীর রথ চলে গেছে, তারপরে দেবর্ষি নারদের সঙ্গে এই সমস্ত রানীরা, দ্বারকাবাসীরা সবাই মিলে আবার ধ্বনি দিতে লেগেছেন, প্রেম সে বলো। ধ্বনি যখন পড়তে লেগেছে, আর সেই ধ্বনি শুনে গোবিন্দ আজকে চোখ মেলে উঠে বসেছে, আর উঠে বসেই সঙ্গে সঙ্গে দণ্ডায়মান হয়ে গেছেন, আমি ব্রজে যাব, গোপীদের সঙ্গে সাক্ষাৎ করব, আমি সখাদের সঙ্গে দর্শন করব, সখাদের সঙ্গে খেলবো, আমি ব্রজভূমিতে যাব। উঠেছেন তো একটা ভাবের মধ্যে আছে, আর দেখবে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়া যায় না, টলে টলে পড়ে যায় না, হ্যাঁ শরীরে সেই ভারসাম্যতা থাকে না, ব্যালেন্স থাকে না। গোবিন্দ আজকে উঠেছেন, আর সেই ব্রজ ভাবে
তিনিও আজকে যেন টলে টলে পড়ে যাচ্ছেন। তাড়াতাড়ি করে ওই দ্বারকাবাসীরা তাড়াতাড়ি করে গোবিন্দকে ধরেছেন। রথ এসে গেছে, কিন্তু গোবিন্দ সোজাভাবে হেঁটে গিয়ে রথে উঠতে পারছে। দ্বারকাবাসীরা ধরাধরি করে ওই টলমলো পায়ে আজকে গোবিন্দকে নিয়ে গিয়ে রথে বসেছে। এই যে টলমলো পায়ে যে উঠলেন, একে বলা হয় পাহন্ডি বিজয়। জগন্নাথকে দোলাতে দোলাতে নিয়ে যায় না, কেন নিয়ে যায়? এই যে গোবিন্দ ব্রজভাবে আবিষ্ট হয়ে তিনি আর সোজা দাঁড়িয়ে থাকতে পারেন না। পান্ডাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে বাবা, এই জগন্নাথকে সারাদিন বসে বসে খায়, কি বেশি মোটা হয়ে গেছে, ভার হয়ে গেছে নাকি, এরকম দোলাতে দোলাতে নিয়ে যাও? বলে না না, আমরা 50 জনের জায়গায় আমরা 500 জন এসে যাব জগন্নাথকে তোলার জন্য। ভার কত হবে জগন্নাথ? তাহলে সোজা ভাবে নিতে পারো না কেন? বলে না, প্রভু আমাদের ব্রজ ভাবে আদিষ্ট থাকে, সোজা ভাবে দাঁড়াতে পারে না, তো এই কারণে ওইভাবে টলমলো পায়ে জগন্নাথ দেবকে নিয়ে গিয়ে আজকে রথে চড়ানো। যথারীতি রথ চলতে আরম্ভ। এখনো পুরীতে গেলে দেখতে পাবে বলরামের রথ চলে যায়, সুভদ্রার রথ চলে যায়, অপেক্ষার পর অপেক্ষা, অনেক পরে দেখা যায় দূর থেকে জগন্নাথ দেবের রথ আসছে। কেন? এই যে প্রথমে বলরামের রথ চলে গেল ব্রজভূমির দিকে, তারপরে সুভদ্রা রথ চলে গেল, এইবার তো হাঁক ডাক করে তাকে প্রস্তুত করে রথে তুলতে তো সময় লেগে গেছে। এ কারণে অনেকক্ষণ পরে দেখা যায় জগন্নাথের রথ আসতে। এ কারণে প্রথমে বলরামের রথ, তারপরে সুভদ্রা মহারানীর রথ, এবং তারপরে জগন্নাথ দেবের রথ চলতে আরম্ভ। শুধু গুরুতত্ত্ব নয়, ব্রজভূমিরও লীলা এখানে জড়িয়ে আছে। আর একটা সময় ছিল 6টা রথ ব্যবহার করা হতো পুরীতে, 3টে রথ নয়। পুরী আর মাসির বাড়ি কম বেশি 2 কিলোমিটারের রাস্তা, এর মাঝে একটা নদী ছিল। এখন নদী তো আর রথে করে পার করা যাবে না, তাই সেই সময় কি হয়েছিল, নদীর এই পারে 3টে রথ আর নদীর ওই পারে 3টে রথ, আর মাঝে নৌকা পারের নদী পারের জন্য এক সুন্দর নৌকার ব্যবস্থা করা হতো। রথে করে চড়ে নৌকা পার হয়ে জগন্নাথ মাসি বাড়ি যাওয়ার জন্য আবার সেই রথে চড়ে বসত। কিন্তু পরবর্তীতে বড়দাণ্ড সুন্দর হয়ে গেছে, নদী লোপ পেয়ে গেছে, এখন 3টে রথে করেই জগন্নাথ দেব মাসির বাড়িতে গিয়ে উপস্থিত। যথারীতি সে লীলা করবে আগামী বৃহস্পতিবার, আর বেশি দিন নাই, আজকে শুক্রবার, আর আগামী বৃহস্পতিবার দিন জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা। কিন্তু ভালো করে শোনো, রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। পুরাণ বলছে রথে জগন্নাথ দেবকে দর্শন করলে পরে দ্বিতীয় আর জন্ম লাভ করতে হয়। রথে রশি টানলে জগন্নাথ দেবকে দর্শন করলে পরে দ্বিতীয় জন্ম হয়। যদি সত্য সত্যই রথ স্পর্শের, রথে রশি স্পর্শের জগন্নাথ দেব দর্শনের পূর্ণ ফল পেতে চাও, তাহলে অবশ্যই শুদ্ধ সাত্বিক ভাবে রথের রশিতে হাত দেবে। সকালবেলা যা ইচ্ছা খেয়ে নিলাম আর ধোয়া কাপড় পরে চলে গেলাম রথের রশি ধরে টানতে, তাতে কিন্তু কোনো কাজ হবে। আহারও শুদ্ধ করতে হবে, আর মনের চিন্তনও শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ করে গেলাম আর গিয়ে উল্টো পাল্টা চিন্তা করতে করতে, অপরের নিন্দা মন্দ করতে করতে এইবার রথের রশি ধরে টানতে আরম্ভ করলাম, তাতেও কিন্তু কোনো লাভ হবে। শুদ্ধ সাত্বিক ভাবে, ভিতর বাহির শুদ্ধ সাত্বিক ভাবে থেকে যদি রথের রশিতে হাত লাগাও, জগন্নাথ দর্শন করো, তাহলে পরে অবশ্যই জগন্নাথ দেবের কৃপা লাভ করবে করবে করবে। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র ভগবান কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, প্রেম সে বলো।